This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। দিকে দিকে আক্রান্ত পুলিশ বাহিনীকে কড়া বার্তা ডিজি রাজীব কুমারের। আমরা প্রশিক্ষিত, অপরাধীরা পুলিশের ওপরে গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। কিভাবে কড়া হাতে মোকাবিলা করতে হয় জানি। বাহিনীকে বার্তা ডিজি রাজীব কুমারের। বড় খবর, ঘুরিয়ে কি এনকাউন্টারের সওয়াল? রাজ্য পুলিশের ডিজির এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। বড় খবর এই মুহূর্তে, ঠিক কি বলেছেন ডিজি শোনাই একবার। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. দিকে দিকে আক্রান্ত হচ্ছে পুলিশ। গতকালই আমরা দেখেছিলাম গোয়ালপুকুরে, সেখানে একজন দুষ্কৃতীকে কোর্ট থেকে যখন জেলে নিয়ে আসছে পুলিশ, সেই সময় 2 জন পুলিশ কর্মীর উপর চড়াও হয় ওই দুষ্কৃতী, গুলি করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কোর্ট চত্বরেই হয়তো বা তার হাতে কেউ পিস্তল দিয়েছিল, তা থেকেই গুলি। 2 জন পুলিশ কর্মী এই মুহূর্তে চিকিৎসাধীন। ঠিক সেই আবহে কড়া বার্তা দিলেন ডিজি রাজীব কুমার। তিনি বললেন, আমরা প্রশিক্ষিত, অপরাধীরা আমাদের ওপরে গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। ঠিক কি বলেছেন তিনি শোনাই আরেকবার। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, অনেকেই বলছে যে পুলিশের মনোবল তলানিতে গিয়ে ঠিক আছে, মনোবল বাড়ানোর জন্য এই ভোকাল টনিকটা দিয়েছেন ডিজি। আবার অনেকেই বলছেন ডিজি কি তাহলে কোথাও গিয়ে ঘুরিয়ে এনকাউন্টার সওয়ালটাই করলেন? একদম দেখো, রাজ্যের নিরাপত্তা প্রশ্নের মুখে। মালদায় গুলি চললো, তৃণমূলের নেতার মৃত্যু হলো, তারপর আবার গুলি চললো, তৃণমূলের একাধিক নেতা আক্রান্ত হলেন। আর এবার পুলিশ নিজেরাই আক্রান্ত, যারা রক্ষক তারা নিজেরা গুলিবিদ্ধ হলেন। পুলিশের তরফ থেকে পাল্টা কোনো গুলি কালকে চলেনি। কারা গুলি চালালেন? একজন অপরাধী, যার খোঁজ এই 24 ঘন্টার মধ্যে এখনও পুলিশ পায়নি। রাজ্য পুলিশের ডিজিকে উড়ে এসে শিলিগুড়িতে বলতে হচ্ছে, আমরা প্রশিক্ষিত, অপরাধী যদি 1 রাউন্ড গুলি চালায় আমরা তার 4 গুণ গুলি চালাবো। কেন এই পরিস্থিতি তৈরি হলো? বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে তাহলে কোথাও গিয়ে কি এই অপরাধ আটকাতে চেষ্টা করার বদলে পাল্টা এনকাউন্টারে সওয়াল করছেন রাজ্য পুলিশের ডিজি। গতকাল ঘটনার পর আজকে 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই 2 জন পলাতক কোথায় জানা নেই। পুলিশের নাকের ডগায় এই পুরো ঘটনার নিখুঁত অপারেশন করা হলো, প্ল্যানিং হলো। ঠিক এই এলাকা আমি দেখাবো, ডিজি আসবেন, ইতিমধ্যেই 2 দিনাজপুরের এসপি এবং ডিআইজি ঘটনাস্থলে আছেন, কিন্তু এখনো পুলিশ বলতে পারছে না কিভাবে অপারেশন, কোথায় প্ল্যানিং, বন্দুক কে দিল। এবং বন্দুক যদি এডিজি আইজি উত্তরবঙ্গ বলেছেন বন্দুক শিলিগুড়ির ইসলামপুরের কোর্ট লকআপে দেওয়া হয়েছে, তাহলে ওখানে যারা দায়িত্বে ছিলেন পুলিশ কর্মীরা তারা কি করছিলেন? তাদের কাউকে সাসপেন্ড করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এখনো কোনো উত্তর রাজ্য পুলিশের কাছে নেই। এই জায়গায় দাঁড়িয়ে ডিজি আসছেন, এই সেই এলাকা আমি দেখাচ্ছি ছবিটা। শীর্ষ পুলিশ কর্তারা জেলার এবং উত্তরবঙ্গের তারা ইতিমধ্যে আছেন। এখনো পর্যন্ত কিন্তু গোটা ঘটনা নিয়ে গোটা রাজ্য তোলপাড় চলছে। আমি দেখাচ্ছি ডিজি আসছেন, ডিজির কনভয় ঢুকছে, সরাসরি ডিজির কনভয় ঢুকছে, সেই ছবি টিভি9 বাংলার পর্দায় একদম সরাসরি দেখাচ্ছি। রাজ্য পুলিশের ডিজি পাঞ্জিপাড়ায় ঘটনাস্থলে, যেখানে কালকে বিকেল নাগাদ দুর্ঘটনা ঘটেছিল, শুট আউট হয়েছিল, পুলিশকে গুলি চালিয়ে কার্যত অপরাধী পালিয়ে গেছে এবং তার সঙ্গে তার সহযোগী তিনিও পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তার করতে 4 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে রাজ্য পুলিশ। সেই ছবি সরাসরি দেখাচ্ছি রাজ্য পুলিশের ডিজি ঘটনাস্থলে, টিভি9 বাংলা পর্দায় একদম সরাসরি। শুভজিৎ, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখছি। প্রসেনজিৎ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি পৌঁছে গেছেন গোয়ালপুকুরে পাঞ্জিপাড়ায় ঘটনাস্থলে। তার সঙ্গে রয়েছেন 2 দিনাজপুরের এসপিও। গোটা এলাকা খতিয়ে দেখছেন ডিজি। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। একটু আগে তিনি কড়া বার্তা দিয়েছেন, পুলিশের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন। যারা ওখানে রয়েছেন স্থানীয় আধিকারিক তারা কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন, ঘটনা কি ঘটেছে হয়তো সেটাই বোঝানোর চেষ্টা করছেন। 2 দিনাজপুরের এসপি রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি।
একদম দেখো শুভজিৎ, 2 দিনাজপুরে এসপি আছেন, ডিআইজি নর্থ দিনাজপুর তিনি আছেন, ডিজি এসে পৌঁছেছেন, তিনি ঘটনাস্থল ঘুরে দেখছেন কালকে কতকাল কোথায় কোন এলাকায় প্রিজন ভ্যানটি দাঁড়িয়ে ছিল, ঠিক কোন এলাকায় গুলি চলে, এই এলাকায় 2টো সিসিটিভি আছে, আগেই আমরা দর্শকদের দেখিয়েছি। এই সমস্ত বিষয়টা কিন্তু খুঁটিয়ে ডিজিকে বলছেন শীর্ষ পুলিশ কর্তারা। ডিজি ঘটনাস্থল পরিদর্শন করছেন। এর আগে শিলিগুড়িতে তিনি যে 2জন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, পুলিশের মনোবল বাড়াতে বার্তা দিয়েছেন ডিজি। তারপরে তিনি একদম ঘটনাস্থলে এসে একদম গ্রাউন্ড জিরোয় যেখানে গুলি চলেছিল, পুলিশকে শুট আউট করা হয়েছিল, ঠিক সেই এলাকাটা ঘুরে দেখছেন। প্রসেনজিৎ সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। ডিজি রাজীব কুমার কিছুক্ষণ আগেই পৌঁছে গেলেন গোয়ারপুকুরে পাঞ্জিপাড়ায়, যেখানে গতকাল এই ঘটনা ঘটেছিল। তার সঙ্গে রয়েছেন 2 দিনাজপুরের পুলিশ সুপার এবং জেলার অন্যান্য পদাধিকারীরা। গোটা ঘটনা কি তারা জানতে পেরেছেন সম্ভবত সেটাই বোঝানোর চেষ্টা করছেন ডিজি রাজীব কুমারকে আমরা দেখতে পাচ্ছি। নিজেদের মধ্যেই কথা বলছেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি আমরা আরো একটা ছবি দেখাচ্ছি। দেখুন, এই রাস্তা দিয়েই গতকাল পালিয়ে গেছিল অভিযুক্ত সাজ্জাক। সেই খুনের আসামি সাজ্জাক পালিয়ে গেছিল, সেই মুহূর্তে ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। 2টো সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, আমরা সেই সিসিটিভি ফুটেজও দেখানোর চেষ্টা করছি। গতকাল যেখান থেকে পালিয়েছিল সাজ্জাক, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। তারা পুরো বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছেন। নেট নাই, তারা একবার দিতে পারে, তখনই বললাম তোমাকে। ভিডিও দিও না আমাকে, আমরা একই সঙ্গে 2টো ছবি দেখাচ্ছি। দেখুন, গতকাল যে জায়গায় ঘটনা ঘটেছিল সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। বাইকে করে পালিয়ে যায় সাজ্জাক। 2টো সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সাজ্জাক, মানে ওই দুষ্কৃতী, সে দৌড়াচ্ছে। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে তার জন্য কেউ বাইক নিয়ে অপেক্ষা করছিল, সেই বাইকে উঠে এলাকা ছাড়ে সাজ্জাক। অন্যদিকে আরও একটা ফুটেজ আমরা দেখাচ্ছি। সেই ঘটনাস্থলে পৌঁছেছেন একটু আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার সঙ্গে রয়েছেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা, রয়েছেন 2 দিনাজপুরের এসপি। তারা বিষয়টি বর্ণনা করার চেষ্টা করছেন ডিজি রাজীব কুমারের কাছে। তিনিও নিজে ঘটনাস্থল পরিদর্শন করছেন, পুরো বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছেন। যাওয়ার আগে তিনি বার্তা দিয়ে গেছেন, পুলিশের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন, আমাদেরকে একটি গুলি করলে আমরা 40টা গুলি করব। একদম দেখো শুভজিৎ, একদম খুঁটিয়ে পুরো বিষয়টা কিন্তু জেলা পুলিশের কর্তাদের কাছ থেকে শুনছেন স্বয়ং রাজ্য পুলিশের ডিজি। কারণ এই ঘটনা বাংলার বুকে কিন্তু নজিরবিহীন। পুলিশের কাছ থেকে কার্যত বন্দীকে ছিনতাই করা হয়েছে, গুলি চালানো হয়েছে, ফলে জেলার নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা কিন্তু প্রশ্নের মুখে বলে মনে করা হচ্ছে। এবং এই পুরো ঘটনায় কার্যত গোটা রাজ্য তোলপাড় হচ্ছে। স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত রেড়ে করে নেমে পড়েছে। রাজ্য পুলিশের ডিজি গোটা ঘটনা দেখলেন, দেখে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন। রাজ্য পুলিশের ডিজি কিন্তু কিছু বলবেন না, সম্ভবত তিনি বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। তবে ডিআইজি উত্তর দিনাজপুর তিনি এখানে আছেন। রাজ্য পুলিশের ডিজি পুরো ঘটনাস্থল দেখে পাঞ্জিপাড়া থানার উদ্দেশ্যে রওনা দিলেন। ডিআইজি নর্থ দিনাজপুর সেখানে আছেন। ডিআইজি সাহেব, একটু বলবেন কথা? সাহেব বললেন, আপনি কথা বলবেন। ডিআইজি উত্তরবঙ্গ তিনিও কোনো কথা বলতে চাইলেন না। এর আগে অবশ্য পুলিশের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন ডিজি রাজীব কুমার। তিনি বলেছেন, আমাদেরকে গুলি করলে আমরা 4 গুণ বেশি গুলি করব, কারণ আমরা প্রশিক্ষিত, কিভাবে আইন শৃঙ্খলা দমন করতে হয় করা হাতে সেটা আমরা ভালো করেই জানি। ঠিক কি বলেছেন রাজীব কুমার, শোনাই আরেকবার। পিছে পিছে দেখ भी रहा है ना। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে
গুলি চালাবে আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. ঠিক কি ঘটেছিল যে তথ্য আমরা পেয়েছি, প্রিজন ভ্যান থেকে নেমেই ফিল্মি কায়দায় 2 পুলিশ কর্মীকে গুলি করা হয়। জাতীয় সড়কের ওপরেই প্রিজন ভ্যানে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। তারপরে চাদর জড়িয়ে জাতীয় সড়ক ধরে চম্পট দেয় দুষ্কৃতী। গোটা রাত পেরিয়ে গেলেও এখনো অধরা খুনের আসামি সাজ্জাক। কোথায় পালালো সাজ্জাক? বিহার, নেপাল নাকি বাংলাদেশে? নাকা তল্লাশি চললেও এখনো খোঁজ পায়নি পুলিশ। জেলে বসেই কি তাহলে পুরোটা প্ল্যান করে হয়েছিল? কিছুই কি জানতে পারল না পুলিশ? উঠছে এমনই একাধিক প্রশ্ন। সাজ্জাককে ধরতে ইতিমধ্যেই 2 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে। যে রাস্তা সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি তা থেকে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে পুলিশ ফাঁড়ি, কিন্তু পুলিশ ফাঁড়ির সিসিটিভিতে সাজ্জাকের গতিবিধি লক্ষ্য করা যায়নি। তাই মনে করা হচ্ছে হয়তো ওই 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে আশেপাশের কোনো গলি দিয়ে সাজ্জাক পালিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোথায় গেছে? বিহার, নেপাল নাকি বাংলাদেশ? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদি কোর্ট চত্বরেই তাকে কেউ বন্দুক দিয়ে থাকে তাহলে পুরো পরিকল্পনা কি থানায় জেলে বসেই করেছিল এই সাজ্জাক? পুলিশি হেফাজতে থাকাকালীন কি করে তার কাছে পৌঁছে গেল এই আগ্নেয়াস্ত্র? এই প্রশ্ন তুলছেন অনেকেই। ইতিমধ্যেই সাজ্জাককে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। কোর্ট লকআপেই অস্ত্র পেয়েছে সাজ্জাক। অস্ত্র দিয়েছে জামিনে থাকা আরেক দাগী অপরাধী আব্দুল। পুলিশের ওপর অন্তত 3 রাউন্ড গুলি চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ, জানিয়েছেন উত্তরবঙ্গের আইজি। সাজ্জাক ও আব্দুলকে ধরতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। तो फायरआर्म्स पहले से रखना था सर? फायरआर्म्स क्या एक्टिव पहले से ही रखना था सर उसको? हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था उस दौरान उसके पास वो फायरआर्म पहुंचाया गया है। আব্দুলের কথা পুলিশ রিলিজ করেছে যে আব্দুল পালিয়েছে, কাস্টোডিয়ান ছিল। नहीं वो সাহায্য করেছে, ওকে আর্ম সাপ্লাই করেছে। আমরা বাইরে ছিল, ওই বাইরে বেলে ছিল। ভয়াবহ কাণ্ড। আমরা তো ভাবতেই পারছি না যে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে গেল দুষ্কৃতী দল এবং পুলিশকে গুলি মেরে। এ কোথায় আমরা বাস করছি? 13 বছরে তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সামগ্রিক যে সামাজিক পরিস্থিতি কোথায় চলে গেছে? এর থেকে নিষ্কৃতির একটাই পথ, সেটা হচ্ছে এই সরকারটিকে এবং এই দলটিকে বাংলার রাজনীতি থেকে পরিত্যাগ করা। আমরা গতকালই দেখেছি গোয়ালপুকুরে সেখানে বন্দি থাকা দুষ্কৃতীর হাতে গুলি খেতে হয়েছে 2 জন পুলিশ কর্মীকে, একজন কনস্টেবল, একজন এএসআই। এই মুহূর্তে তারা চিকিৎসাধীন, কিন্তু রাজ্য পুলিশের শীর্ষকর্তারা গোটা বিষয়টা একেবারেই ভালোভাবে নেয়নি। 24 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে গেছেন ডিজি রাজীব কুমার। তবে যাওয়ার আগে পুলিশের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন তিনি বলেছেন, আমাদেরকে গুলি করলে আমরা 4 গুণ বেশি গুলি করব, কারণ আমরা প্রশিক্ষিত। কিভাবে আইন শৃঙ্খলা দমন করতে হয়, কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় কড়া হাতে আমরা খুব ভালোভাবেই জানি। ঠিক কি বলেছেন তিনি, শোনাই। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. আর এখানে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি পুলিশের মনোবল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল? তাই কি এই বার্তা দিতে হলো স্বয়ং রাজীব কুমারকে? আবার অনেকেই বলছেন, তাহলে কি কোথাও গিয়ে যোগী রাজ্যের পুলিশের মতন এ রাজ্যের পুলিশও এবার তাহলে এনকাউন্টারের বার্তা দিচ্ছে? ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। কোন পক্ষ কি বলেছেন প্রাক্তন পুলিশ কর্তারা, শুনুন। পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা, যে গাদা বন্দুক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হাবালদাররা ঘুরে বেড়ায়, আদৌ সেই বন্দুকগুলো চলবে কি ফাটবে? আমার তো যথেষ্ট সন্দেহ আছে। না ফেটে ওই 1 শাটার যেরকম আমরা সিনেমায় দেখি ফেটে ফ্লাওয়ার হয়ে যায়, সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকও সেটা ফেটে ফ্লাওয়ার হয়ে যাবে। এই 303 রেসপন্স টাইম আর একজন অটোমেটিক পিস্তল নিয়ে আসছে, অটোমেটিক বন্দুক নিয়ে আসছে, পারবে আমাদের রাজ্যের পুলিশরা গুলি চালাতে তো গাড়ি চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আগে তো পুলিশকে আধুনিকীকরণ করুন।
আমাকে গুলি করছে, আর আমি এখন ওয়েট করব যে আমার এসপি আমাকে যখন বলবে তখন আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করব। এই চাকরি ভাই আমরা করিনি। আপনি সোজা কথা শুনে নিন, বর্তমান যা পরিস্থিতি হয়েছে, আমাকে এসপি বলবে, ডিজি বলবে, তারপর আমি ফায়ার করব, এটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমাদের তো ট্রেনিং বন্ধ করে দিই। ইন্ডিয়ান পেনাল কোড সিআরপি আপনি দেখে নিন, 100, 101, 102, 103 তে স্পষ্ট বলা আছে তোমার টু সেভ ইউর লাইফ অ্যান্ড আদার লাইফ, টু সেভ ইউর প্রপার্টি অ্যান্ড আদার প্রপার্টি, ইফ নেসেসারি ইন এক্সটেন্স অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউ হ্যাভ গট ফুল রাইট টু ওপেনিং ফায়ার, ইন কিল দ্য পারসন। রাজ্য পুলিশের ডিজি যেদিনকে কড়া হাতে আইন শৃঙ্খলা মোকাবিলা করার কথা বলছেন, যেদিনকে বলছেন তিনি আমাদেরকে গুলি চালাতে আমরা 4 গুণ বেশি গুলি চালাবো, সেদিনকেই আক্রান্ত হচ্ছে পুলিশ নরেন্দ্রপুরে। ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে পুলিশকে, আহত হয়েছেন একজন এসআই। নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকার ঘটনা। অভিযোগ 2022 সালে শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীদের উপর চড়াও হন পরিবারের 3 জন। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্তরা। অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। তখন যে ওয়ারেন্টটি ছিল, যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে যেভাবে তদন্ত কতজন পুলিশ কর্মী আহত, টোটাল 4 জন গেছিল, একজন হালকা আহত হয়েছে। শুধু নরেন্দ্রপুরে নয়, পুলিশ আক্রান্ত হয়েছে ডোমকলেও। রক্তাক্ত হয়েছে উর্দি। ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা। আসামিকে ধরে গাড়িতে তুলতেই পুলিশকে কোপ। পরে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মী। ধৃতদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বহরমপুর আদালতের তরফে। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখানোর চেষ্টা করি, একটা ডোমকলের ছবি, একটা নরেন্দ্রপুরের ছবি। দেখুন, যেদিনকে রাজ্য পুলিশের ডিজি কড়া বার্তা দিচ্ছেন, পুলিশের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন, যেদিনকে বলছেন আমরা প্রশিক্ষিত, আমরা জানি কিভাবে আইন শৃঙ্খলা মোকাবিলা করতে হয় শক্ত হাতে, আমাদের একটি গুলি করলে আমরা 4 গুণ বেশি গুলি করব, ঠিক সেদিনকেই 2 জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ। ডোমকলে আক্রান্ত হচ্ছে পুলিশ, অন্যদিকে নরেন্দ্রপুর সেখানেও আক্রান্ত হচ্ছে পুলিশ। দুটো ছবি আমরা পাশাপাশি দেখাচ্ছি। 2 ক্ষেত্রেই অবশ্য অভিযুক্তরা ধরা পড়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা সাসপেন্ড 12 জন চিকিৎসক। তাদের মধ্যে 6 সিনিয়র চিকিৎসক, 6 জন পিজিটি। কর্তব্যে গাফিলতির জন্য মেদিনীপুর মেডিকেলের আরএমও, এমএসবিপি সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্যালাইন কাণ্ডের পিছনে অন্য কাহিনী থাকতে পারে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। 2টো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। It will be treated as FIR. চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মা সন্তানকে বাঁচানো যেতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে 20 স্যালাইনে মৃত্যু, গাফিলতি মানল রাজ্য। তদন্ত রিপোর্টে কাঠগড়ায় মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা। একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে। গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিপি তার দায়িত্ব নয়? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কভার গেছেন। কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্টেড করার পরও, স্বাস্থ্য দপ্তরকে জানানোর পরও, ডিসেম্বর মাসে স্বাস্থ্য দপ্তর নোটিফিকেশনে দেওয়ার পরও এই যে বিষাক্ত স্যালাইন চালানো হলো, তার রিপোর্ট কোথায়? সেই জায়গা থেকে কি তদন্ত উঠে আসছে? পোস্টমর্টম রিপোর্ট যদি আপনারা খেয়াল করে দেখেন,
সেই জায়গাতে তো আমি যেটুকু সংবাদ মাধ্যম সূত্রে পোস্টমর্টম রিপোর্ট জানতে পেরেছি, সেই জায়গা থেকে এই ঘটনা তো পরিষ্কার যে সেখানে অপারেশনের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না। তাহলে কেন সিনিয়র জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এই বৈতরণী পার করতে চাইছেন? মানুষের মৃত্যু যদি ঠেকাতে হয়, প্রসূতির মৃত্যু যদি আটকাতে হয়, বেটার হেলথ সিস্টেম যদি গড়ে তুলতে হয়, তাহলে এই ঘটনার সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত নিরপেক্ষভাবে হওয়া উচিত। এদিকে স্যালাইন কাণ্ডে কড়া কলকাতা হাইকোর্ট, বিতর্কিত স্যালাইন বন্ধের নির্দেশ আদালতের। স্যালাইনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। বড় খবর, স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। অত্যন্ত বড় খবর, অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? প্রশ্ন বিচারপতির ডিভিশন বেঞ্চের। সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্রের? রিপোর্ট তলব আদালতের। রাজ্য বেনিফিট অফ ডাউট দিচ্ছে কি করে? রাজ্য রোগী মৃত্যুর পরেই উচিত ছিল নোটিশ দেওয়া, নোটিশ দিতে এত দেরি কেন? প্রশ্ন প্রধান বিচারপতির। বড় খবর।